হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো আজকে থেকে আমরা ম্যাথস প্র্যাকটিসটা শুরু করছি, যেটা আমাদের শুধুমাত্র এসএসসি এক্সামকে টার্গেট করে হবে। মানে এই যে সিরিজটা তোমরা দেখতে পারবা, এই সিরিজে যে কটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা আমাদের এসএসসি এক্সামকে টার্গেট করে হবে। এসএসসির বাইরে কোনো কোশ্চেন আমরা এই সিরিজে আপলোড করবো না। ওকে, তো চলো শুরু করা যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো ফার্স্ট কোশ্চেন দেখা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, এটা এসএসসি এমটিএস এর কোশ্চেন। একটা সিম্পলিফিকেশন আছে, এই সিম্পলিফিকেশনটার মান কত হবে জানতে চেয়েছে। অপশানে কি আছে, 0 আছে, -2 আছে, -4 আছে, 2 আছে। আচ্ছা, তোমরা একটা কাজ করবে, এটা যেহেতু আমাদের রেকর্ডেড ক্লাস হচ্ছে, তো অবশ্যই তোমরা ভিডিওটাকে পজ করে আগে সলভ করবে। সলভ করে তোমাদের কি অ্যান্সার হচ্ছে সেটা কমেন্টে জানাবে। নেক্সট তারপরে তোমরা সলিউশনটা দেখবে। ওকে, সবার আগে কি আছে দেখো, 13, তার সাথে গুণ আছে 12, তারপরে ভাগ 26, তো ভাগ 26টাকে নিচে 26 লিখে দিলাম। তারপরে মাইনাস কাছে 5 আছে, গুণ আমার 24 আছে, ডিভাইডেড 10 আছে। তারপর আছে প্লাস 4 গুণ 4 মাইনাস কত 8 আছে। কাটাকাটি করি, 13 দুগুণি 26, 2 দিয়ে করলে 6 দুগুণি 12, তাহলে প্রথমে 6 চলে আসলো মাইনাস চিহ্ন। 5 দুগুণি 10, 2 দিয়ে করলে 12 দুগুণি 24, তাহলে এখানে 12 চলে আসলো প্লাস 4 4 16 মাইনাস 8। আচ্ছা, 6 থেকে 12 মাইনাস করলে কত হয়, -6, প্লাস 16 থেকে 8 মাইনাস করলে 8, তাহলে -6 প্লাস 8 মানে কত, +2। মানে সঠিক উত্তর কোনটা, 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে, যদি 7x + y = 7x - y = 7:3 হয়, তাহলে x = y এর মান কত হবে। আচ্ছা, 7x + y আছে, মানে ডিভাইডেড আমরা 7x - y করতে পারি। এটা সমান সমান 7/3 আছে। আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি, আমাদের যখন x/y সমান সমান ধরো a/b দিয়েছে, আমরা কি করি, x + y x - y এটা সমান সমান a + b a - b করি। এখানেও তোমরা করতে পারো, এটা তোমরা সবাই পারো, মানে এরকম ব্যাপার না, যারা এসএসসি মানে প্রিপারেশন করছো এটা সবাই তোমরা পারো। কিন্তু আমি একটুখানি বুদ্ধি খাটিয়ে তাড়াতাড়ি করার চেষ্টা করব। ওপর লাইন থেকে আমরা নিচের লাইন সবাই করতে পারি, এটায় কোনো কনফিউশন নেই। নিচের লাইন থেকে ওপর লাইন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু সেটাও আমি যদি ভাবি, x + y আর x - y সেম নাম্বারের সাথে যদি সেম নাম্বার যোগ হয় এবং প্রথম নাম্বারের সাথে যদি পরেরটা বিয়োগ হয়, তাহলে এটাকে আমরা ডিরেক্টলি 7x/y করতে পারি। এইখান থেকে যদি আমি ওপর লাইনটা করি, তাহলে বুঝতে পারছো 7x + y ডিভাইডেড 7x - y। কিন্তু ডান দিকেরটাকে কি করব, 7 আর 3 এর মাঝের নাম্বারটা কি, অথবা 7 আর 3 এর গড় কত, 5, তাহলে এটাকে আমরা 5 + 2 5 - 2 করতে পারি। এই লাইনে যদিও হবে না, এটা কোন লাইনে হবে বলো তো, উপর লাইনে হবে। লিখে দিচ্ছি, এখানে 5 + 2 ডিভাইডেড 5 - 2 করতে পারি। তো তাহলে এখান থেকে কি করব, 5/2 করতে পারি। কারণ কি 5/2কেই আমি এইভাবে লিখতে পারি যে 5 + 2 5 - 2। ক্লিয়ার? তাহলে আমি পেয়ে গেলাম কি 7x/y = 5/2। তাহলে এখান থেকে x/y সমান সমান কত, 5 বাদিকের যে x এর সাথে 7টা ছিল সেটা নিচে গুণ হয়ে যাবে, 7 দুগুণি 14। তাহলে এটাই তো x = y, কত বেরোলো, 5:14। মানে কোনটা, 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো কোনো কোশ্চেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এত নাম্বার কোশ্চেন বুঝতে পারিনি। জাস্ট শুধু আমাকে কোশ্চেন নাম্বারটা মেনশন করে বলবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন করো। a/b সমান সমান যদি 7:9 হয় এবং b/c সমান সমান যদি 5:6 হয়, তাহলে যথাক্রমে c এবং a এর অনুপাত কত হবে। আচ্ছা, a/b মানে কি, a/b, এটার ভ্যালু 7/9 দিয়েছে। আবার কি b/c মানে b/c ভ্যালু 5/6 দিয়েছে। আমাকে c এবং এর অনুপাত বার করতে বলেছে, মানে বেসিক্যালি c/a বের করতে বলেছে। c/a মানে কি, c/a আমরা বলতে পারি, তাই তো। এবার c/a কে আমি ভাঙাবো, কি করে ভাঙাবো, c/a কে আমরা c/b ইন্টু b/a বলতে পারি। b ক্যান্সেল আউট হয়ে গেল, c/a পড়ে থাকলো। আমাকে b/c এর ভ্যালু যদি 5/6 বলে দেয়, আমি যদি উল্টে দিই যে c/b, তাহলে এটা কত হয়ে যাবে, 6/5 ইন্টু a/b, মানে a/b এর ভ্যালু দিয়েছে 7/9, তাহলে b/a কত হয়ে যাবে, 9/7 করে দিই, 9/7, তাহলে কত হয়ে গেল, 6 নং 54, 5 7 35। তার মানে কি c/a কত বেরোবে, 54:35। মানে কোনটা, 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। দেখো 4 নাম্বার অপশনে কি আছে, 35:54, ওটা কিসের ভ্যালু, ওটা a/c এর ভ্যালু। c/a এর ভ্যালু কত, 54:35। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, পি 40% লাভে সি এর কাছে একটি খেলনা বিক্রি করে, কিউ 10% লাভে আর এর কাছে খেলনাটি বিক্রি করে। যদি আর খেলনাটির জন্য 539 টাকা দেয়,
তাহলে পি এর খেলনার দাম কত? আচ্ছা, পি এর কাছে একটা খেলনা আছে, ধরো 100 টাকার একটা খেলনা আছে, সেটা পি কিউ কে বিক্রি করেছে ক টাকায়? 40% লাভে, মানে 140 টাকায় বিক্রি করেছে। কিউ আবার কি করেছে? 10% লাভে আর এর কাছে বিক্রি করেছে। তাহলে আর এর কাছে কত দাম হয়েছে খেলনাটার? 140-এর 10% কত? 14 টাকা। 14 টাকা লাভ করেছে, তাহলে বিক্রয় মূল্য কত? 140 প্লাস 14 মানে 154 টাকা। তার মানে আর আর ফাইনালি 154 ইউনিট টাকায় খেলনাটা কিনেছে। আর কোশ্চেনে বলেছে আর 539 টাকা দিয়েছে খেলনাটার জন্য। তাহলে বলতে পারি 154 যে ইউনিট, এর ভ্যালুই 539 টাকা। তাহলে একের ভ্যালু কত? 539 বাই 154 টাকা। আমাকে বলেছে পি এর খেলনার দাম কত? পি এর খেলনার দাম কত মানে 100 টাকা। আর যদি কোশ্চেনটা এটা বলতো যে পি বিক্রি করেছে ক টাকায়, তখন আমার 140 টাকা হয়ে যেত। কিন্তু পি এর খেলনার দাম বলেছে, তাহলে 100 ইউনিটের ভ্যালু বের করবো। 100-এর ভ্যালু কত হয়ে যাবে? 539 ইন্টু 100 বাই কত? 154। আচ্ছা, পরের পাতায় করছি। 539 ইন্টু 100 বাই আবার কত? 154। 9 আর 5-এ 14, 14 থেকে 3 বাদ দিলে 11, তাহলে এটা 11 দ্বারা কাটাকাটি যায়। 4 11 44, 9 11 99, 11 1 11, 4 11 44, 7 দুগুনি 14, 7 7 49, 2 দিয়ে করলে 50 দুগুনি 100, তাহলে 5 7 35 মানে 350 টাকা। ওকে, 350 মানে 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার, যে পি এর খেলনার দাম কত? 350 টাকা। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, এটা একটু ভালো কোশ্চেন। একটি ঘনকের প্রান্তের দৈর্ঘ্যের যোগফল একটি বর্গক্ষেত্রের পরিসীমার 1/8 অংশের সমান। যদি ঘনকের আয়তনের সংখ্যাসূচক মানটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সংখ্যাসূচক মানটির সমান হয়, তাহলে ঘনকের এক প্রান্তের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, চলো শুরু করি। একটা ঘনক আমাদের এরকম হয়, ঠিক আছে? আচ্ছা, ঘনকের কটা তল হয়? ঘনকের আমি যদি তল কাউন্ট করি, কটা তল হয়? ঘনক মানে লুডুর ছক্কা, তাহলে তল কটা? 6টা হয়, ঠিক আছে? আচ্ছা, 6টা তল হলে আমাদের কয়েকটা মানে কটা প্রান্ত হয় এটা আগে বলো। সামনের দিক থেকে 4টে প্রান্ত দেখতে পাচ্ছ, আবার পেছনের দিকেও 4টে দেখতে পাচ্ছ, তাহলে কটা হলো? 4 এ 4 8টা। ওপরে আমার এই দুটো তল বাদ গেছে, নিচে আমার এই দুটো বাদ গেছে, তাহলে 8 আর 4 কটা? 12টা। তাহলে 12টা আমার প্রান্ত হয়। প্রান্ত মানে কি? ধার বলেছে। তুমি একটা যদি ইট কাউন্ট করো, ইট না, তুমি একটা মোটা বই বা ইটই কাউন্ট করো, ইট যদি করো, ইটের কটা ধার হয়? ওপরে 4টে ধার দেখতে পারো, নিচে 4টে ধার দেখতে পারো, আর দুই পাশে দুটো দুটো 4টে দেখতে পারো, তাহলে তোমার আমার 12টা ধার হয়েছে। প্রতিটা প্রান্তের দৈর্ঘ্য আমি যদি এ করে ধরি, তাহলে ঘনকের প্রান্তের টোটাল ধারগুলোর সমষ্টি কত? 12 হবে। এটা কি বলেছে? বর্গক্ষেত্রের পরিসীমার সমান। আমি ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বি আর ঘনকেরটা এ তো ধরেইছি, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি? 4a, তাহলে এটা সমান সমান 4a না 4b, কাটাকাটি করলে 3, তার মানে 3a সমান সমান b। এইটুকুনি ক্লিয়ার আছে? আচ্ছা, এবার সমান বলেনি, আচ্ছা এখানটা 1/8 বলেছে, তাহলে এটা 4b-র পরিসীমার 1/8, তাহলে এটা 1/8, 8টা যদি বাদিকে গুণে যায় 3 8 24, 24a সমান সমান b। মানে ঘনকের বাহুর দৈর্ঘ্যের 24 গুণ হচ্ছে বর্গক্ষেত্রের এক একটা বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? এবার কি বলেছে? যদি ঘনকের আয়তন, আচ্ছা ঘনকের আয়তন আমাদের কি হয়? ঘনকের আয়তন একটা বাহুর কিউব হয়, ঘনকের আয়তন সমান সমান এটার সাংখ্যমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহুর স্কোয়ার, তাহলে বি এর স্কোয়ার করে দিলাম। আচ্ছা, আমাকে জানতে কি চেয়েছে? আমাকে বলেছে ঘনকের এক প্রান্তের দৈর্ঘ্য কত, মানে এর ভ্যালু জানতে চেয়েছে। যখন আমার এর ভ্যালু জানতে চেয়েছে, তাহলে আমাকে এ সমান সমানই কিছু আনতে হবে। এখানটা আমার বিটা আছে, তাহলে বিটাকে আমার এলিমিনেট করতে হবে। আচ্ছা, বি এর ভ্যালু কত? এক সেকেন্ড, কালিটা চেঞ্জ করে নি। বি এর ভ্যালু আমি এইটা পেয়েছি যে বি সমান সমান 24, তাহলে বি সমান সমান যদি 24 হয়, তাহলে এখানে এ কিউব সমান সমান বি স্কোয়ার আছে, মানে বি ইন্টু বি, তাহলে 24 ইন্টু 24 করতে পারি। তাহলে এখানে দুটো এ আছে, এখানে এ কিউব আছে, কাটলে এ পড়ে থাকে, তাহলে এ সমান সমান 24 ইন্টু 24। আচ্ছা, তার মানে কি 24 স্কোয়ার, 24 স্কোয়ার আমাদের কত? 576। তার মানে এর ভ্যালু পেয়ে গেলাম 576। তার মানে ঘনকের এক প্রান্তের দৈর্ঘ্য কত? 576 একক। এক নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? 10 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ পরিমাপ করার সময় ভুল করে 10.2 সেন্টিমিটার পরিমাপ করা হয়েছে, তাহলে পরিমাপে শতকরা ত্রুটি কত? আচ্ছা, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করার কথা ছিল, ভুল করেছে 10.2 করেছে, তাহলে কত বেশি করেছে? 0.2 বেশি বেশি ধরেছে আর কি মাপার জন্য। কতর মধ্যে? 10-এর মধ্যে, তাহলে শতকরা কত? ইন্টু 100% আমার ত্রুটি।
দশমিক তুললে নিচে 10 চলে আসে, 0 0 0 0 কেটে গেল, তাহলে 2% আমার ত্রুটি হয়েছে। মানে পরিমাপে শতকরা ত্রুটি কত? 2%। 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি বৃত্তাকার একখণ্ড জমির পরিধি হলো 440 মিটার, এর চারপাশে 5 মিটার চওড়া একটি বৃত্তাকার পথ রয়েছে, পথের ক্ষেত্রফল বর্গমিটারে পাই সমান সমান 22/7 ধরে নিতে হবে, আনুমানিক কত হবে? আচ্ছা, একটা বৃত্তাকার একখণ্ড জমি, এটা আমার একটা জমি, তার যদি ব্যাসার্ধ আমার আর হয়, তাহলে পরিসীমা কি হয়ে যাবে বা পরিধি কি হয়ে যাবে? 2 ইন্টু পাই, পাই মানে 22/7 ইন্টু আর, এটা আমার পরিসীমা হয়ে যাবে। এটার ভ্যালু আমাকে 440 মিটার দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আর সমান সমান কত? 7 ইন্টু 440 বাই 22 দুগুণি 44, 44 এটা কাটলে 10, তাহলে আর সমান সমান 70। তার মানে আর এর ভ্যালু আমি এখানটা লিখে দিই, এখানটা 70 লিখে দিই। এবার কি বলেছে দেখো, এর চারপাশে 5 মিটার চওড়া একটা বৃত্তাকার পথ আছে, তাহলে বাইরে একটা বৃত্তাকার পথ আছে যেটা আমার কত? যেটা আমার 5 মিটার চওড়া। আচ্ছা, তাহলে আমি যদি বাইরের পথটাকেই আমি একটা বৃত্ত ধরি, তাহলে পুরোটার এখান দিয়ে না, এখান দিয়ে ধরি, এইটা যদি আমি একটা ব্যাসার্ধ ধরি, এটা তাহলে কত? এটা আমাদের 75, ভেতরটা 70 আর পুরোটা বাইরেটাকে নিয়ে 75। আমরা যদি এইটুকুনির ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কি করব? পুরো যে বৃত্তটা আছে মানে 5 মিটার রাস্তা সহ বা রাস্তা বৃত্তাকার পথ সহ ওই যে ক্ষেত্রফল, ওটা থেকে আমরা যদি ভেতরের বৃত্তের ক্ষেত্রফলটা মাইনাস করে দিই, তাহলে আমরা পথের ক্ষেত্রফল পেয়ে যাব। বাইরের ক্ষেত্রফলটা কত? পাই আর স্কোয়ার, তাহলে পাই আর মানে কত? 75 স্কোয়ার, মাইনাস ভেতরের ক্ষেত্রফলটা কত? পাই 70 স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি পাই কমন নিই, কি পড়ে থাকে? 75 স্কোয়ার মাইনাস 70 স্কোয়ার। আচ্ছা, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। কি করব? এ প্লাস বি মানে 75 প্লাস 70 ইন্টু এ মাইনাস বি মানে 75 মাইনাস আমার কত? 70, মাইনাস 70টা বোঝা যাচ্ছে তো? মাইনাস 70। পাই এর ভ্যালু 22/7 আছে, ইন্টু 70-এর সাথে 75, 7 সাথে 14, 145 ইন্টু 5। আচ্ছা, আমাকে এখানটা কি বলেছে? আনুমানিক মান বের করতে বলেছে। তাহলে আনুমানিক মান কি করে বের করব? দেখো, এটাকে আনুমানিক ভাবে আমরা 22/7 ইন্টু 145কে 147 মানে একটু বাড়িয়ে ধরলাম, তাহলে যেটা আমাদের অ্যান্সার বেরোবে তার থেকে একটু ছোট মান আমাদের অ্যান্সার বেরোবে, কারণ 135 জায়গায় 147 ধরেছি, ইন্টু 5। কাটাকাটি করি, 7 দিয়ে 7 দুগুণি 14, 7 একে 7, তাহলে 22 ইন্টু 21, 22 ইন্টু 21 করলে 21 দুগুণি 42, সাথে থেকে 4, 21 দুগুণি 42, 43, 44, 45, 46 ইন্টু আমার 5 করলে 5 দুগুণি 10, 1, 5 6 30, 31, 3, 4 5 20, 21 22 23, 2310 বেরিয়েছে। তাহলে অ্যান্সারটা আমার 2310 থেকে স্লাইটলি একটু কম হবে, 2310 থেকে জাস্ট কম আছে আমাদের 2278। তাহলে সঠিক উত্তর কোনটা? 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। 8% বার্ষিক হারে 8 মাসের জন্য একটি মূলধনের সরল সুদ 240 টাকা, তাহলে মূলধনের মান কত? আচ্ছা, যদি মূলধনকে আমি এক্স ধরে নিই, তাহলে সরল সুদের ক্ষেত্রে ইন্টারেস্ট সমান সমান কি? প্রিন্সিপাল মানে এক্স ইন্টু রেট অফ পার্সেন্ট মানে 8% ইন্টু টাইম। টাইমটা আমার বছরে হয়, এখানে 8 মাস বলেছে, 8 মাসকে আমি যদি বছরে কনভার্ট করি, তাহলে কি করব? 8/12 করব, ইন্টু আমার নিচে 100 এর ফর্মুলাই PRT/100 সমান সমান ইন্টারেস্ট কত? 240। কাটাকাটি করি, 4 দিয়ে 4 দুগুণি 8, 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 দুগুণি 8, না এটা কাটবো না, এটা কেন কাটবো না বলছি, 8 দিয়ে কাটলে 4 8 32, 3 8 24, 30 হয়ে গেল। ওকে, আর কিছু কাটাকাটি করব, 2 দিয়ে করলে এটা 15 হয়ে গেল। তাহলে এক্স সমান সমান 15, আর বাঁদিকে নিচে 3 ছিল আর 100 ছিল, তাহলে 3 15 45 আর 0 0 4500 টাকা। তাহলে মূলধনের মান কত? 4500 টাকা, মানে 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের একটি নির্দিষ্ট পরিমাণ হারে বিনিয়োগ করা মূলধন সুদে আসলে 2 বছরে 3600 এবং 4 বছরে 6480 টাকা হয়ে যায়, তাহলে বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ কত? আচ্ছা, আমাদের চক্রবৃদ্ধি সুদে প্রথম বছর যা হয়, দ্বিতীয় বছর তার যত গুণ হয়, তৃতীয় বছর সেকেন্ড বছরের তুলনায় তত গুণই হয়। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো প্রথম বছর একটা টাকা 100 টাকা আছে, সেটাকে 10% ইন্টারেস্ট দিচ্ছি, তাহলে প্রথম বছর এটা কত? 110 টাকা হয়ে যাবে। পরের বছর কি হয়ে যাবে? 110-এর ওপর যখন আমি 10% অ্যাপ্লাই করবো, সেটা 121 টাকা হয়ে যাবে।
তাই তো? তাহলে দুটো আমাদের সেম বাড়লো না, দেখো বেশি বাড়লো। প্রথম বছর 100 টাকাটা 110 টাকায় হয়েছে, তার মানে কি 100 টাকাটা 11/10 গুণ হয়েছে, 0 0 কাটো 110। আবার পরের বছর কি হয়েছে, 110 টাকাটা 11/10 গুণ হয়েছে, কাটাকাটি করলে 121 টাকা হয়েছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট সেম টেনিওর পর, মানে যদি 2 বছর দেয় তারপরের 2 বছরে তত গুণ বাড়বে, যদি প্রথম 3 বছরে বলে 2 গুণ বেড়েছে পরের 3 বছরেও দ্বিগুণই বাড়বে। তাহলে এখানটা 2 বছরে একটা টাকা 3600 টাকায় হয়েছে। আমি জানি না যখন মানে প্রেজেন্টে কত ছিল জানি না, 2 বছর পরে সেটা 3600 টাকা হয়েছে, তারপরের 2 বছর পরে মানে 4 বছরে 6480 টাকা হয়েছে। তাহলে এক্স এর যত গুণ 3600 টাকায় হয়েছে, 3600 তত গুণের ফলে 6480 টাকা হয়েছে। আমি যদি সাপোজ অ্যাজিউম করে নিই এক্স এর দ্বিগুণ হয়েছে 3600 টাকা কনভার্ট হয়েছে, তাহলে 3600 দ্বিগুণ হলেই আমাদের 6800 টাকায় 6480 টাকায় কনভার্ট হবে। আমি বের করব যে 6480 টাকা 3600 টাকার কত গুণ, তাহলে যেটা যত গুণ বেরোবে এক্স এরও তত গুণ অ্যাপ্লাই করলেই এটা হওয়ার কথা। চলো বের করি, যত গুণ হবে সেটা কি করে বের করব, পরেরটা বাই আমাদের প্রথমটা। 0 0 কাটলাম, 9 দিয়ে কাটলে 4 নং 36 40, 9 দিয়ে কাটলে 5 নং 25, 7 নং 8 3 9 7 4 9 5 নং 25 6 নং 54, 7 নং 63, 7 নং 63 18, 9 দুগুণে 18। এবার কত দিয়ে করবে, 8 দিয়ে করলে 5 8 40, 8 দিয়ে করলে 8 নং 72, মানে 9/5 গুণ হয়েছে। তাহলে এক্স এরও 9/5 গুণ হলেই আমাদের 3600 হয়েছে। করি, এক্স এর 9/5 গুণ মানে আমার 3600, তাহলে এক্স সমান সমান 3600 ইন্টু 5 বাই 9, 9 দিয়ে করলে 4 নং 36 400, তাহলে 4 5 কত 20, তার মানে 2000 টাকা। 2000 টাকা কোন অপশনে আছে, 2000 টাকা 2 নম্বর অপশনে আছে। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের যেটা মূলধন ছিল সেটা 2000 টাকা ছিল, 2000 থেকে 2 বছর পরে 3600 হয়েছে, 3600 টাকাটা আরো 2 বছর পরে মানে প্রথম থেকে 4 বছর পরে 6480 টাকা হয়েছে। ক্লিয়ার আছে? আশা করি পুরো ক্লিয়ার। চলো তাহলে আজকে লাস্ট কোশ্চেন করা যাক। যখন একটি সংখ্যাকে 512 দ্বারা ভাগ করা হয় তখন এটি ভাগশেষ 67 থাকে, যদি একই সংখ্যাকে 32 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? 512 দিয়ে একটা সংখ্যা ভাগ করছি যার ফলে আমার 67 ভাগশেষ থাকছে, তাহলে 512-র কোনো উৎপাদক যেটা আমাদের 32, 512টা 32 দ্বারা বিভাজ্য, তাহলে 32 দিয়ে ভাগ করলে আমাদের কত ভাগশেষ থাকবে? তখন আমরা কি করব, 32 দিয়ে ভাগশেষটাকে ভাগ করব। তাহলে কত, 32 দুগুণে 64, ভাগশেষ আমার 3 থাকছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। যদি কোনো সংখ্যাকে 512 দিয়ে ভাগ করার ফলে আমার 67 ভাগশেষ থাকে, তাহলে সেই সংখ্যাটাকেই আমি যদি 32 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 3 মানে 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর, 3 আমাদের ভাগশেষ থাকবে। ওকে, তো আজকের জন্য এইটুকুনি। যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা একদম বিগিনার্স আছো, তাদের জন্য বলছি আমরা যোদ্ধা স্পেশাল একটা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি, যেখানে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস থাকবে, লাইভ কনসেপ্ট ক্লাস থাকবে, মানে যারা একদম বিগিনার বলতে পারো বা মোটামুটি যাদের হালকা নলেজ আছে কিন্তু এই বছরই তোমরা সিলেকশন চাও, তাদের জন্য যোদ্ধা সিরিজ আমরা লঞ্চ করেছি। এখানে তোমাদের কনসেপ্টের সাথে সাথে প্র্যাকটিসও করানো হবে, মানে সপ্তাহে 2 দিন যদি তোমাদের কনসেপ্ট ক্লাস হয় 2 দিন তোমাদের প্র্যাকটিস ক্লাস হবে, তো দুটোকেই তোমাদের ব্যালেন্স করে আমরা চলছি। ঠিক আছে, এখানে তোমাদের ক্লাস নোট পেয়ে যাবা, প্র্যাকটিস পিডিএফ পেয়ে যাবা, ফ্রি মক টেস্ট পেয়ে যাবা, সেকশন টেস্ট পেয়ে যাবা। ঠিক আছে, বেসিক থেকে অ্যাডভান্স, মানে একদম তুমি যেই পরীক্ষা দাও, এমটিএস দেবা, জিডি দেবা, সিএইচএসএল দেবা, সিজিএল দেবা, সব প্রিভিয়াস ইয়ার তোমাদের এখানে করানো থাকবে। শুধু এসএসসি বলে না, এছাড়াও তুমি পিএসসির কোনো এক্সাম দাও সেখানে তোমাদের মানে প্র্যাকটিস করানো হবে। রেলওয়ের এক্সাম দাও, 2025-এ অনেক রেলওয়ের এক্সাম আছে, সেগুলো দিলেও তোমাদের একদম বেসিক থেকে তোমাদের প্র্যাকটিস হবে, তোমাদের কনসেপ্ট হবে। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, যারা ব্যাচটাকে পারচেস করতে চাও এই যে নিচে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রাইস একদম মিনিমাম 149 আমি প্রাইস রেখেছি, যাতে সবাই এটাকে অ্যাফোর্ডেবল প্রাইসে নিতে পারো। ঠিক আছে, রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, যারা করতে চাও নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে ক্লাসটাকে একবার লাইক করে দেবে, চ্যানেলে যদি প্রথমবার আসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করে দেবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং, কিপ লার্নিং।